আসসালামু আলাইকুম। জুলফিকার আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জুলফিকার। জুলফিকার আপনাকে যুক্ত করা আছে। কথা বলেন। জুলফিকার আমার বলেন। কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আমার আমার প্রথমত আপনাকে প্রচন্ড মানে আমি আপনার অনেকদিন ধরেই আপনার কাজ দেখছি আর আপনার উম, আমি দুটো বিষয়ে প্রশ্ন করবো, একটা সাম্প্রতিক ঘটনা আর একটা হচ্ছে আর একটা আর্গুমেন্টারি প্রশ্ন। আম, আহ, আপনার সামন্ত প্রথা নিয়ে মতামতটা কি? সামন্ত প্রথা কি খুব খারাপ প্রথা ছিল বলেই আপনার মনে হয়? অতীতে যেই প্রথাগুলো ছিল বেশিরভাগই মানে ধরুন সতেরো খারাপ শতক, ছিল। আমি বলতে চাইছি 19 শতকের শুরুর দিকে সামন্ত প্রথা, যেটা ধরুন যখন মানে আমি বলতে চাইছি চিরস্থায়ী বন্দোবস্তের পর সামন্ত প্রথা। এইটা কি খুব একটা ভালো প্রথা ছিল বলে তো আমাদের কাউরই মনে হয় না। অতীতে যে সমস্ত প্রথা প্রচলিত ছিল বেশিরভাগই যদি আপনি এই সময়ের সাথে কম্পেয়ার করেন সেই সমস্ত প্রথা তো খারাপই ছিল। আ অবশ্যই মানে সময়ের সাথে জমিদার সাথে প্রথা সেগুলোর পরিবর্তন দরকার হয়ে পড়েছিল। সেই সময়েও সেটা যে ভালো ছিল, জমিদারি প্রথা, একজন মালিকানা, ভূমির মালিকানা, একজন মানুষের এতগুলা জমি মালিকানা থাকবে। এই জিনিসগুলা তো আসলে আ নৈতিকভাবে সমর্থনযোগ্য না। আ অবশ্যই সমর্থনযোগ্য। এবার ধরুন হ্যাঁ, আমি আ- এবার আমি ধরুন ধরে নাও আমি আমি 18 শতকে বসে আছি, মানে ধরুন 1850 এই সময়টাতে। আর আমি বসে আছি বৃহত্তর বাংলার উত্তর 24 পরগনা অঞ্চলে। এবার আমি একটা আমি আমি আহ, আমি ধর্মকর্ম করি অল্প স্বল্প, কিন্তু আমি অতটাও পাগলা হয়ে যাইনি যে আমি ওহাবি হয়ে যাব। কিন্তু দেখলাম আমার এলাকায় একজন নেতা এসছে যিনি ওহাবি, যারা হয়তো সব কথা আমি মানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে হঠাৎ করে দল ফল জোগাড় করে আমার এলাকার একটা জমিদারকে পেটাইতে যাচ্ছে। কারণ সেই জমিদার আমারও অনেক ক্ষতি করেছে, আমার থেকে প্রচুর ট্যাক্স ট্যাক্স নিচ্ছে। চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়েছে, ট্যাক্সের অবস্থা আপনি বুঝতেই পারছেন। এইবার আমি কি এই ওহাবি আন্দোলনে যোগদান করবো কি তো করবো না? বা আপনি ধরুন আমি নাস্তিকই, তাহলেও কি আমি যোগদান করবো না? এইগুলা নিয়ে তো এখন অ অ এটা নিয়ে তো আমি আগে কখনো চিন্তা করি নাই। এখন আপনি তো এমন একটা প্রশ্ন না, করলেন এটা নিয়ে যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি আসল আরেকটা প্রশ্ন করবো, এটা জাস্ট আপনার কাছ থেকে এই উত্তরটা আমি জেনে নিতে চাইছি। ওয়াহাবি আন্দোলনের সম্পর্কে যদি আমার জানা থাকে মানে আমি এবং তিতুমিরের আন্দোলনটার কথা বলছি, আপনি ঢাকায় ঢাকায় বড় হয়েছেন, তিতুমির কলেজের নাম তো শুনেছেন। মানে আমি বলতে চাইছি তিতুমিরের মতন একটা 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 রিগ্রেসিভ আন্দোলন, ঠিক আছে, সো কল্ড রিলিজিয়াসলি দেখতে গেলে একটা রিগ্রেসিভ আন্দোলন। কিন্তু আমি যদি তিতুমিরের সময়কার লোক হতাম, আর আমি যদি তিতুমিরের আশেপাশের একটা চাষি হতাম, আর আমি যদি তিতুমিরের আন্দোলনটাতে যোগ দিতাম, তাহলে কি আপনি আমাকে রিগ্রেসিভ বলতেন? না, এটা দেখতে হবে যে সেই সময় কারা সেই আন্দোলনের সাথে যোগ দিয়েছিল। যারা যোগ দিয়েছিল সাধারণ মানুষ বেশিরভাগই তো যোগ দিয়েছিল, আপনি অশিক্ষিত, দেখে নিতে পারেন। শিক্ষিত একদম কেউ যোগ অশিক্ষিত। দেননি, মানে শিক্ষিত শিক্ষিত বলে কেউ তো যোগ মানে দেয়নি। শিক্ষিত এখন যোগ দেয়নি, কারণ শিক্ষিত যারা ছিল তারা ধরুন ধরুন সেই সময় রামমোহন ছিল। রামমোহন, আমাদের দুজনের কাছেই রামমোহন হিরো, ঠিক আছে, আমার কাছেও রামমোহন হিরো। এবার আমি বলতে চাই কিন্তু রামমোহনের একটা রিগ্রেসিভনেস ছিল যে রামমোহন যোগ দিতে পারেন, রামমোহন তিতুমিরকে খারাপ কথা বলেছে যে এইসব লোক কি করে বেড়াচ্ছে। মানে শুধুমাত্র রামমোহন যোগ দেননি এরকম না, মানে মুসলিম এলিটেরাও যোগ দেয়নি, ঠিক আছে। হ্যাঁ, এবার এবার প্রশ্ন, সেজন্যই বলছি যে যারা যোগ দিয়েছিল তারা তো বেশিরভাগই অশিক্ষিত তারা তো অশিক্ষিত মানুষ ছিল কৃষক। এবং একই হ্যাঁ, সাথে তারা অশিক্ষিত, একদম নিম্নবিত্ত ছিল। একদম মানে একেবারে যাদের নিম্নবিত্ত ছিল, একেবারেই তারা কিছু হচ্ছে ছিল তারা না। হচ্ছে শোষিত মানুষ ছিল, তাই তো। শোষিত মানুষ ছিল। এই বিষয়ে কোনো এবার সন্দেহ তাদের নেই যে তারা শোষিত মানুষ ছিল। এখন এবার শোষিত তারা মানুষ শোষিত যখন মানুষের একটা রাজনৈতিক উন্নয়ন দরকার ছিল, তার সামনে যে হাতিয়ারটা পেয়েছে সেই হাতিয়ারটা নিয়ে দৌড়ে গেছে। ওর সামনে যদি একটা প্রোগ্রেসিভ হাতিয়ার থাকতো সেটা নিয়ে দৌড়ে যেত, তাই তো। এটাই তো আমরা ভেবে নেবো, তাই তো। অবশ্যই এইখানে আপনি যদি ন্যায় অন্যায়ের মানে মাপকাঠিটা নিয়ে আসেন, তাহলে পৃথিবীর অনেক আন্দোলনকেই আমাদের বাতিল করে দিতে হবে। অনেক একেবারে আন্দোলনকে মানে আমাদের যেখানে আমাদের আমি আমাদের ন্যায় নেক অন্যায় টার্নারকেও বাতিল করতে হবে। আর ধরুন আমাদের 1920-র সময় আমার মনে হচ্ছে না যে যেটা ওই কেরালাতে যে মারপিটটা হলো সেটাকেও বাতিল করতে হবে, তাই তো। সেই কারণে এই সমস্ত বিদ্রোহ বা এই ধরনের আন্দোলনের ভেতরে আমরা এই ন্যায় অন্যায়ের বিষয়গুলা আমরা সময়ের প্রেক্ষাপটে বিচার বিবেচনা করি যে সেই সময়ে আ ঘটনাটা কিরকম ছিল সেটার কিছু সময়ের প্রেক্ষাপটে সেখানে আমাদের নিয়ে আসতে হয়। সেটাই বিচার এ করা উচিত বলে। এবং যেই মানুষগুলো সেই সময় একটা হিস্টোরিক্যাল সময়ের মধ্যে আছে, তাদের কাছে অপশন কি কি আছে? ধরুন আমার কাছে দুটো অপশন আছে, আমার কাছে একটা অপশন আছে একটা সেকুলার আন্দোলনে যোগ দেওয়ার, এবং একটা রিগ্রেসিভ আন্দোলনে যোগ দেওয়ার। এবার আমার কাছে যদি দুটো অপশন থাকে আমার মুক্তির জন্য, তখন যদি আমি রিগ্রেসিভ আন্দোলনে যোগ দিই, তখন আমি বলতে পারি আমি হিস্টোরিক্যালি দোষী, ঠিক আছে। এইটা তো হ্যাঁ, আমি এটা আমি কিন্তু কিন্তু এই জিনিসটা যখন আমরা কনসিডার করি তখনও কিন্তু আমরা অনৈতিক কাজগুলাকে সাপোর্ট করতে পারি না। যেমন হ্যাঁ, আ মানে সাপোর্ট তিতুমিরের করার দরকার নেই, মানে মানে ধরুন তিতুমিরের সাপোর্ট, বিদ্রোহের তিতুমির সময় ধরুন গরু কেটেছে, জিয়ারত তিতুমিরের করেছে, বিদ্রোহ আজকাল জিয়ারত খুব চলছে আর কি আপনাদের বাংলাদেশের বাজারে, ঠিক আছে, জিয়ারত করেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার তিতুমিরের সময় যদি তিতুমির কোনো কৃষক হ্যাঁ যদি মানে কোনো একটু বলে নেই। হ্যাঁ, তিতুমিরের সময় যদি কোনো কৃষক যদি কোনো ব্রিটিশ দের বা জমিদারদের
নারী ধর্ষণ করে। মনে করেন হুম, জমিদার বাড়ির একটা মেয়েকে ধর্ষণ করছে একজন কৃষক। এই ঘটনা যদি পাওয়া যায় তখন তো আমরা সেটাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারব না। আমরা ওইটুকু সাপোর্ট করতে পারি যেটুকু তাদের অধিকার আদায়ের যে আন্দোলনটুকু সেইটুকুকে আমরা সাপোর্ট করতে পারি। যদিও পুরা আন্দোলনটাই একটা খুবই মানে ধর্মান্ধতা ছিল এই আন্দোলনের ভিতরে। পশ্চাৎপদতা ছিল, কুসংস্কার ছিল। সবকিছুই ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা তাদের যে অধিকার আদায়ের আন্দোলন ওই অংশটুকুকে আমরা সাপোর্ট করতে পারি। সবটুকুকে না, পুরা আন্দোলনটাকে আমরা সাপোর্ট করতে পারি না। ওইটুকু অংশকে আমরা সাপোর্ট করতে পারি। কিন্তু যদি সেই মানে আন্দোলনের আমরা ভিতরে কোনো আমরা অন্যায় থাকে 1857 তে যখন আমরা দেখছি তখন অনেক পশ্চাৎপদ জিনিসপত্র নিয়ে মানুষকে পুরো একদম সিভিলিয়ান লোকদের গিয়ে লখনৌ রেসিডেন্সির উপরে গিয়ে লোকজন খুন করেছে, সেগুলোকে আমরা হয়তো হিস্টোরিক্যালি বলবো যে এই জিনিসটা খারাপ হয়েছে, মানে এই ঘটনাটা খারাপ হয়েছে, কিন্তু তাদের আন্দোলনটা তো একদম সঠিক আন্দোলন ছিল। এইটুকুনি তো আমরা বলতে পারছি তো দুজনে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এবার আছে। আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে এটা, মানে দেখুন, আমি আমি বাকি সব জায়গায় আপনাদের সাপোর্ট করি, ঠিক আছে, খালি আমার কালকে একটা জিনিস নিয়ে আমার খুবই খারাপ লেগেছে, মানে এইটা আমি দেখতে পাচ্ছি ভারতেরও যারা যারা নিজেদেরকে এক্স মুসলিম বলে কথাবার্তা বলার চেষ্টা করছে তাদের নিয়ে আমার এটা ক্রিটিসিজম। তারা যে সকল প্রশ্ন, যেরকম কথাবার্তা ইসরায়েল প্রশ্নে বলছে, তার সঙ্গে আমি কোন রকম, এই যে লজিকটার সঙ্গে আমরা কথা বললাম, তার কোনো লজিক্যাল রেফারেন্স আমি খুঁজে পাচ্ছি না। আমি বলতে চাইছি কোনটার যেটা সবাইকে, কোনটার ভাই আমি বুঝতে পারছি আমরা কেউ হামাসকে সাপোর্ট করি না, আমরা চাই না আমাদের পাড়ার যদি আমাদের এখানে হামাসের মতন একটা শক্তি জেগে উঠুক, কিন্তু ভাই অপশন কি আছে আমাকে বল। আমি যদি গাজায় থাকতাম, ওয়েট, আজ ওয়েট, যদি ওয়েট, আমার ওয়েট, ওয়েট, গাজায়, ওয়েট, 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 ওয়েট। জঙ্গিবাদের পক্ষে তো তাহলে তো কোনোভাবেই তাহলে তো তিতুমিরও জঙ্গি, মানে আমি যদি সেরকম রেফারেন্স টানতে তিতুমিরের শুরু করি। তিতুমির যদি কোনো নিরীহ মানুষের উপরে আক্রমণের হিস্ট্রি যদি আমাদের কাছে আসে, হুম, নিরীহ 100% মানুষ আমি বলতে আপনি কাদেরকে বলতে চাইছেন, এইটাই সেই তো জমিদার ব্যাপার হচ্ছে দাদা। সেই নিরীহ মানুষ বলতে কাকে বোঝাতে চাচ্ছি সেটা আপনিও খুব মানে ভালোভাবে যে নন বুঝেন। কম্বাটেন্ট, আমাদের একটু একটু নিরীহ মানুষ বলতে নন কম্বাটেন্ট বোঝাচ্ছি, তাই তো? বেসামরিক কোনো মানুষের উপরে যদি হত্যা, একেবারেই বেসামরিক খুন, মানুষকে আমরা নিরীহ মানুষ বলতে চাই, অত্যাচার, আপনি বলে দিন, নাহলে আমি অত্যাচার নাহলে একটু বলি ভাই, কথা একটু বলি, হুম, আমার কথাটা একটু হুম। শোনেন। কোনো বেসামরিক মানুষের উপরে যদি কোনো ধরনের স্পর্শ পর্যন্ত কেউ করে, আমরা তো আর কিছু দেখার প্রয়োজনই নেই। সাথে, সাথে সেটার বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে। এই বিষয়ে তো কোনো আলোচনারও কোনো প্রয়োজন নাই। হামাস, আপনি যদি বলেন হামাসকে সমর্থন করা ছাড়া উপায় কি? তাইলে তো ভাই আপনার নৈতিকতার মানদণ্ড নিয়ে বিরাট একটা প্রশ্ন দাঁড়ায় যাবে। হামাস যে নিরীহ বেসামরিক ইসরায়েলের উপর আক্রমণ করছে এবং তাদের নীতি আদর্শটা কি? তাদের নীতি আদর্শ হচ্ছে, তাদের গোলটা কি? তাদের মিশনটা কি? মিশনটা হচ্ছে ইসরায়েলকে ওয়াইপ আউট করা, প্রত্যেকটা ইহুদিকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দেয়া। এটা কোনো লুকাছাপার বিষয় না। এটা তারা খোলাখুলি তাদের গঠনতন্ত্রে খুব পরিষ্কারভাবে লিখে রাখছে। প্রত্যেকটা তাদের কিন্তু স্বাধীন রাষ্ট্র গঠনেরও কোনো নাই, এজেন্ডা নাই। তারা এমন না যে তারা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চায়। এই এজেন্ডাও তাদের নাই। তাদের মানে এজেন্ডা হচ্ছে জিনিসটাই মধ্যযুগীয়, কাঠামোটাই মধ্যযুগীয়। ওই ভূমি থেকে প্রত্যেকটা ইহুদিকে সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে তাদের মিশন। এই রকমের একটা মানে হুম। কি বলেন ভাই? আপনি যদি বলেন তাদেরকে সমর্থন করা ছাড়া কোনো উপায় নাই। ভাই তাহলে আপনার মানে তাহলে আপনার মানে সাইকোলজিক্যাল প্রবলেম আছে আপনার। আপনি একজন আমি মানে আমি আপনি এটা বলে নিয়েছেন যে আপনার মনে হচ্ছে যে আমি বলতে আমার কথা শুনে আপনার মনে হলো যে আমি হামাসকে সাপোর্ট করছি। আমি আপনি হামাসকে বলেছেন সাপোর্ট করার কথা, সাপোর্ট করা ছাড়া উপায় কি বলেছেন? না এই আমি বলেছি উপায় আমি কি বলেছি ধরুন মানে আপনার আর আমি কোনো বলেছি, উপায় নাই। না না আপনার আর আমি কোনো জাস্ট আমি উপায় জাস্ট নাই। আমি জাস্ট এই প্রশ্নটা আরেকবার আমি রিফ্রেম করে দিচ্ছি যাতে আমার বলতে, আমরা তো নিজের আমার কমিউনিকেশনের ব্যর্থতার জন্য আপনাকে বোঝাতে আমার অসুবিধা হলো। আমি দুটো দুটো ডিসিশন এনেছি। আমি বলতে চেয়েছি, ধরে নিলাম আমি একজন আমি যেটা আগের রিফ্রেমটা তাই জন্যই ব্যবহার করছিলাম, যে ধরে নিলাম আমি থাকি গাজায়, ঠিক আছে, আর আমি আমার মুক্তি চাই। আমার আপনার মুক্তি সামনে আমার সামনে আমার ওয়েট, সামনে ওয়েট, আমার ওয়েট, সামনে ওয়েট, 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 হুম, ওয়েট, ওয়েট। আস্তে, আস্তে যান, আস্তে, আস্তে যান। হুম। আপনি যদি আ মুক্তি চান মানে কার মুক্তি চান? মনে করেন মানে আমি গাজাতে আমার রাইট টু সেলফ ডিটারমিনেশন চাই, আরো ভালো আচ্ছা, করে বলবো। আচ্ছা, শুধুমাত্র আপনারই মুক্তি চান নাকি আপনার যে গাজার আশেপাশে যে মানুষেরা আছে তাদেরও মুক্তি চান? আমি আমার রাইট টু সেলফ ডিটারমিনেশন চাই, মানে আমি আপনার কোনো মুক্তিকে, শুধুমাত্র আপনার একার? নাকি আমি আপনার প্যালেস্টাইনীয় প্রতিবেশী? জনগণ, একটু আমার আমি যা কথাটা শুনে হুম, স্পেসিফিকলি একটু হুম। উত্তর দেন। কথাটা শুনে স্পেসিফিকলি উত্তর দেন। আপনি কি শুধুমাত্র আপনার একার মুক্তি চান? নাকি আপনার প্রতিবেশী যে সেও গাজার অধিবাসী, সেই ব্যক্তিটারও মুক্তি চান? সেই আমি ব্যক্তিটা যেন আমার জনগোষ্ঠীর মুক্তি চাই। আচ্ছা, আচ্ছা। এটাই জানতে চাচ্ছিলাম। মানে আপনার এখান থেকে আমি পাশে কথা আমি জাস্ট এটা একটু থেকে শুরু আমার করছি আরকি। হুম, প্রশ্নটা শুনেন। হ্যাঁ, বলেন। আপনার বাসার পাশে একজন ব্যক্তি থাকে যে একজন সমকামী। যে হুম, একটা ছেলে এবং একটা ছেলেকে ভালোবাসে। তারা ২ জন মিলেমিশে আপনার পাশের হুম, বাসাতেই থাকতে চাচ্ছে এবং তারা বিয়ে করতে চাচ্ছে। খুব আপনি একটু ভালো। আমাদেরকে বলেন তো যে গাজাতে এই জিনিসটা করলে তাদের শাস্তির বিধানটা কি?
খুব ভালো কথা। আপনি এই প্রশ্নটা কালকেও করেছিলেন। আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। মানে গাজাতে যারা এখন শাসন ক্ষমতায় আছে, তাদের কাছে যদি তারা যে এতটাই পশ্চাৎপদ এবং হামাস এতটাই পশ্চাৎপদ, তাহলে সেটা আপনাকে প্রথমত সেটা কিরকম সেটা ব্যাখ্যা করতে হবে না। জাস্ট শাস্তিটা কি সেটা বলেন। শাস্তি যা দেবে গলা ফলা কাটবে হয়তো। আমি না, না কোনো মানে পাহাড় থেকে উঁচু বিল্ডিং নিয়ে মানে তুলে উপর থেকে ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে নিচে এবার ঠাস খুব করে পড়ে যাবে। ২ জন পুরুষই ঠাস করে নিচে পড়ে যাবে এবং থেতলায় যাবে। খুবই আচ্ছা, খারাপ জিনিস। আমরা আচ্ছা আমরা আপনার এটাকে আপনার রিগ্রেসিভ, আচ্ছা, আচ্ছা ওয়েট, আমরা ওয়েট। এটাকে খুব আপনার আপনার রিগ্রেসিভ মোডে দিলাম। আমরা আচ্ছা, বললাম ওয়েট, ওয়েট করেন না, ওয়েট করেন না। আপনার হ্যাঁ, বাম বলুন পাশের আপনি। বাসাতে আরেকটা প্রতিবেশী আছে যে হচ্ছে একটা মুসলিম পরিবারে জন্মেছিল কিন্তু সে আর ধর্ম বিশ্বাস করতে পারছে না। তার কাছে মনে হচ্ছে ইহুদি ধর্মটা সত্য। বা মনে করেন হুম, নাস্তিকতা সঠিক। এটা মনে করে সে বলল যে আমি এখন থেকে আর ইসলামে বিশ্বাস করি না। তার শাস্তিটা কি হবে? তাহলে হয়তো গলা ফলা কাটবে হয়তো গিয়ে। ও গলা কাটবে। আচ্ছা এই একই জিনিস, একই ঘটনা যদি ইসরায়েলের একজন ইহুদি যদি এই কাজটা করে, ইসরায়েলি আইন অনুসারে তার কি হবে বলেন? ২ টার ক্ষেত্রেই বলেন। ইসরায়েলের ইহুদিদের আপনি বলছেন সমকামী হলে সে কি হবে? সমকামিতার সঙ্গে ইসরায়েল মানে আপনি যদি মেইন সিটি টেল এভিডেন্স এ থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। এই কোন ইসরায়েলের কোথাও সমস্যা নেই। ইসরায়েলে না মানে আ না, এরকম আপনি যদি সেটলিং এ থাকেন, আপনি কি টেল এভিডেন্স এ কোনদিন গেছেন? না আমি যাই নাই। কিন্তু যদি আপনি মানে আপনি মুসলিম অধ্যুষিত জায়গাতে থাকেন তাহলে শুধুমাত্র না সমস্যা হবে। মুসলিম অধ্যুষিত এলাকা করেন। আপনি যেখানে সেটলার গুলো আছে তাদের কাছে যান না। মানে তারা খুবই রিগ্রেসিভ ফ্যামিলি। মানে আপনার আচ্ছা, যদি অভিজ্ঞতা থাকে, তেল আচ্ছা, আভিভ যেরকম জায়গা, বাকি সেটলার যেগুলো যারা থাকে, তারা ধরুন ওয়েস্ট ব্যাংকের যে সকল জায়গায় যারা থাকে বা ইরানে যারা থাকে, তাদের জায়গা অতটা অন্যরকম না। মানে এরকম ভাবার কারণ নেই যে আচ্ছা ইসরায়েল রাষ্ট্র প্রচন্ড একটা লিবারাল রাষ্ট্র। আর যদি এরকম হতো তাহলে ওই ইসরায়েল রকম রাষ্ট্র গভর্নমেন্ট কেউ মধ্যপ্রাচ্যের সিলেক্ট করে না। ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট অনুসারে সবচাইতে মধ্যপ্রাচ্যের সবচাইতে গণতান্ত্রিক, সবচাইতে নারী বান্ধব মানবাধিকারের রেটিং একমাত্র শুধুমাত্র ইসরায়েলের মানবাধিকার রেটিং এর দিকে তাকানো সম্ভব। অন্য কোন দেশের মানবাধিকার রেটিং এর দিকে তাকানোই সম্ভব না। সেটা আমি পরে মানে আসতেছি। ওকে, আপনাকে তার আমি মানে জিজ্ঞেস আপনি করছি আপনার মানে এটা খুব ভালো, এটা খুব ভালো জায়গা। মানে হ্যাঁ, পরে আসতেছি আপনাকে প্রথমত আপনাকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, গাজাতে কতজন ইহুদি বসবাস করে আর ইসরায়েলে কতজন মুসলিম বসবাস করে? ওকে। এই প্রশ্নটা আমি জানতাম আপনি করবেন। হ্যাঁ। আমি এটা উত্তর দিয়ে দিচ্ছি। আপনি এরকম টন্টোলজিক্যালি উত্তর আপনার আপনার তর্ক করার ফ্রেমটা হচ্ছে আমি কিছু প্রশ্ন করব এবং প্রশ্ন করতে আমি একটা অবজেক্টিভ দিকে আপনাকে ঠেলে নিয়ে যাব। আমি জানি হুম, এগুলোকে কিরকম হ্যাঁ, ভাবে করা হয়। ঠিক আছে। আমি জাস্ট এটা বলার চেষ্টা জানেন করছি যখন জানেন এই যখন এখান প্রতিটা থেকে প্রশ্ন বের হওয়ার পদ্ধতিও নিশ্চয়ই জানেন। কারণ বলে আমি ফেলেন। কারণ দিয়ে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি এত আমাকে কিছু যখন যেহেতু জানেন সেহেতু আপনি সঠিক উত্তরটাও নিশ্চয়ই জানবেন। বলে ফেলেন, সঠিক উত্তরটা বলে ফেলেন। আমি জাস্ট এটা বলতে চাইছি আপনাকে যে আপনার মতে মানে আপনার মতে সঠিক উত্তরটা আমার মত এখন আমি দিচ্ছি না। আপনি সঠিক উত্তরটা দেন। আপনি লাস্টে এটা প্রমাণ করতে চাইবেন যে গাজাতে কতজন ইহুদি আছে গাজায় এবং গাজাতে কতজন ইহুদি আছে এবং ইসরায়েলে কতজন মুসলিম আছে? সঠিক উত্তরটা দেন। ইসরায়েলে প্রচুর আরব আছে এবং এটার আপনার উত্তর হচ্ছে ইসরায়েলে প্রচুর মুসলমান আছে এবং গাজাতে কোনো হিন্দু নেই। ইহুদি নেই। একজন ইহুদি যদি বাই চান্স গাজাতে ঢুকে পড়ে তাহলে তার সাথে কি হতে পারে? জানেন খতরা হতে পারে। মানে জবাই করে ফেলবে, ওইখানেই জবাই করে ফেলবে। আপনাকে আমার পরের জিজ্ঞাসা হচ্ছে মিশরে, হুম? আ লিবিয়াতে, লেবাননে, জর্ডানে, ইরানে, ইরাকে ৬০-৭০ বছর আগে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করত। যেগুলার ডেটা আমাদের কাছে আছে। আমি আপনাকে সেই ডেটা বের করে দেখাতে পারি যে কোথাও ৫০,০০০ ইহুদি ছিল, কোথায় ৭০,০০০, কোথায় ১.৫ লাখ এরকম ইহুদি বসবাস করত। বর্তমানে সেগুলা সব শূন্য। কোথাও কোনো ইহুদি নাই। কোনো একটা দেশে হয়তো ৫ জন ইহুদি আছে, কোনো একটা দেশে হয়তো ২ জন ইহুদি আছে, কোনো একটা দেশে হয়তো কোনো ইহুদি নাই। হঠাৎ করে এই গত ৫০-৬০ বছরে সব ইহুদি একদম অদৃশ্য হয়ে গেল। এবং এটা কেন? এটা কেন একটু বলেন তো? এবং আমরা যেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি আমরা সামনে রাখি, আমরা দেখতে পাই যে আফগানিস্তানে ৬০ বছর আগে প্রচুর বৌদ্ধ বসবাস করত, হিন্দু বসবাস হুম, করত। তারা কেন? বর্তমানে নাই। 0 হয়ে গেছে। একদম 0। কেন? হ্যাঁ? আপনার আপনার পাকিস্তানে গত তাকে ৫০ বছর আগে ৬০ বছর আগে প্রচুর হিন্দু বসবাস করত, বৌদ্ধ বসবাস করত। এখন নাই। এখন কেন? 0 কেন? আচ্ছা কেন? বাংলাদেশে ৬০-৭০ বছর আগে প্রচুর পরিমাণে হিন্দু বসবাস করত। প্রায় ৩৫% হিন্দু ছিল ৭০ বছর আগে। এখন সেটা ৮ এর নিচে। আরে! সব কেন? দেশে মানে সব দেশে একদম সব দেশে একই অবস্থা। ব্যাপারটা কি? ঘটনাটা তো কি? এটা তো ঘটনা তো বোঝা যাচ্ছে না। এটা আর এটা আর এটা ওয়েট। ইউরোপে ইউরোপে গত ৬০ বছর আগে মুসলমানের সংখ্যা ছিল খুবই কম। সামান্য কিছু মুসলমান ছিল। বর্তমানে তারা একটা আ মানে সাইজেবল হ্যাঁ, মাইনরিটি। হ্যাঁ, আপনি যদি মানে হিসাব করেন তাহলে দেখবেন হ্যাঁ, তারা একটা দৃশ্যমান একটা সংখ্যা তাদের এখন আছে। তারা ভোট-টোটও দেয়। তারা এমপি-টেমপিও ইলেকশন করে। এমপি-টেমপিও হয় তাদের ভিতর থেকে। তাহলে জয় জোরান। মুসলমানদের হ্যাঁ, আচ্ছা প্লিজ। ভারতে
দেখা যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়েছে গত ৭০ বছরে। এবং ভারতে আমরা দেখতে পাই মুসলমানদের মধ্য থেকে কয়েকজন প্রেসিডেন্টও হয়েছে। এই যে গত অ অ কয়েক আবুল টার্ম কালাম আগে আজাদ। একজন, হ্যাঁ, আবুল কালাম আজাদ ছিলেন, এবং এর আগে মানে আপনি যার কথা বলছেন আবুল কালাম আজাদ না, তার কথা বলছেন সেটা হচ্ছে কি আমাদের প্রেসিডেন্ট ছিলেন ওই যে ওই যে আব্দুল কালাম। আব্দুল আব কালাম। আব্দুল কালাম, হ্যাঁ, শিক্ষামন্ত্রী এপিজে আব্দুল ছিলেন কালাম। ১ম এ। এপিজে না না, আব্দুল কালাম ছিলেন। শিক্ষামন্ত্রী ছিলেন উনি তো, তার আগে একজন সায়েন্টিস্ট ছিলেন। ছিলেন। তার আগে আমি আরেকজনের কথা বলছি। ওই যে মানে স্বদেশী আন্দোলনের সাথে যিনি ছিলেন, আবুল আ কালাম আজাদের কথা আপনি আবুল বলছেন। কালাম আজাদের কথা বলছি। হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এবং ভারতে আমরা দেখতে পাই আ মানে গুরুত্বপূর্ণ মন্ত্রী আ ইসের ভিতরে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। আমরা দেখতে পাই যে মন্ত্রিসভার ভিতরে গুরুত্বপূর্ণ পদে কখনো শিখকে আমরা দেখতে পাই, কখনো হিন্দুকে দেখতে পাই, কখনো মুসলমানকে দেখতে পাই, কখনো মিলেমিশে একটা মানে পর্যায়ে আছে ভারতে। যদিও ভারতেও অবশ্যই। সাম্প্রদায়িক সংঘাত ঘটে। কিন্তু আমরা দেখতে পাই যে ভারতে ফিল্ম স্টাররা বেশিরভাগই মুসলমান। মানে সবচাইতে সেরা, সবচাইতে বেশিরভাগ সুপারস্টার না, যারা, এটা একটা চোখের ধোয়া। যাই হোক। মানে যারা সুপারস্টার তাদের কথা বলছি। যারা একদম হ্যাঁ। সুপার ডুপার স্টার, তারা হুম। অনেকে মুসলমান। আফটার এখন 90s এটা একটা ফেনোমেনন। এবং আমি বাংলাদেশে দেখি যে বাংলাদেশে একজন অভিনেতা ছিলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী উনি অভিনয় করেন, সিনেমা করেন, নাটক করেন। ভালো অভিনেতা নিশ্চয়ই। আমি যদিও খুব একটা পছন্দ করি না তার অভিনয়, কিন্তু আমার কাছে মনে জাস্ট হচ্ছে ভালো যাই অভিনেতা। হোক। আ হ্যাঁ। উনি উনার মায়ের সাথে একটা ছবি দিলেন ফেসবুকে, মায়ের কপালে সিঁদুর। পুরা বাংলাদেশ গরম হয়ে গেল। "ওই তোর মা দেখি হিন্দু রে! তুই তো মা লাউনের বাচ্চা রে! এতদিন তো বুঝি নাই। তোরে তো ভাবছিলাম তুই চঞ্চল চৌধুরী, ভাবছিলাম তুই মুসলমানের পোলা। তুই তো আসলে চৌধুরী ব্যাপারটা খুবই তুই ভালো ভারতে ঠাটের আর কি। তুই ভারতে পলায় যাস না কেন? তুই এক লাত্তি মেরে তোরে ভারতে পাঠায় দিমু।" মানে কয়েক হাজার কমেন্ট আমি দেখলাম। আমি কমেন্ট এক রাত সারা রাত বসে আমি কমেন্ট পড়ছি। যে কি কমেন্ট করতেছে। হ্যাঁ? আমারও খুব মানে খারাপ লেগেছিল এই ওরে ঘটনাটা। বাপরে বাপ! ওরে বাপরে বাপ! একটা সে ক্রিকেটার ছিল সৌম্য সরকার। হ্যাঁ? সৌম্য সরকার হচ্ছে এখনো হিন্দু। সৌম্য সরকার খেলে তো আর কি। ও এখন আমি ক্রিকেট খেলা দেখি না। সরি, আমি জানি না এগুলা। হুম। কিন্তু আমি জানি যে সে একজন মানে ক্রিকেট খেলোয়াড় ছিলেন এবং তিনি ক্রিকেট খেলতেন, হিন্দু। ওরে বাপরে বাপ! কি গালি রে গালি ভাই! কি গালি রে গালি ভাই! বাংলাদেশে গরম করে রেখে দিছে একদম গালি দিয়ে। মানে গালি দিয়ে মোটামুটি তারে মাইরা ফেলবে। ওই গালি যদি পড়ে সে এবং তার পরিবার যদি ওই গালি পড়ে, তারা পুরা হোল পরিবার আত্মহত্যা করবে এই সমস্ত গালি পড়লে। হ্যাঁ? এত নোংরা, নোংরা গালি তাদেরকে দেওয়া হইছে। হুম। তাইলে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানেও একই অবস্থা। পাকিস্তানে আলাদা কিছু না। তার মানে আমরা দেখতে আরো পাচ্ছি খারাপ পৃথিবীর অবস্থা। কোন মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত দেশে অন্য ধর্মের মানুষ থাকতে পারে না। সম্ভব না থাকা। মাইরা ফেলে, পিটায় বাইর করে দেয়, অথবা তাদের জায়গা জমি দখল করে মেয়েদেরকে ধর্ষণ করে। আমি নিজে ছোটবেলায় যখন, আমি তো মুসলমান পরিবারের ছেলে। আমার এলাকায় আমার পাশের বাসা ছিল হিন্দু পরিবার। তাদের মেয়েকে বাবরি মসজিদ ভাঙার সময় তাদের মেয়েকে তুলে নিছে। তাদের মেয়েকে তুলে নিয়ে ৩ দিন পরে ফেরত দিচ্ছে। ৩ দিন পরে ওই পরিবার কারো সাথে কোন কথা বলে না। কি হইছে? আমি তো তখন ছোট ছিলাম, বুঝি নাই যে ৩ দিন একটা মেয়েরে ৩ দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। ৩ দিন পরে তার মেয়েটারে পাওয়া গেল। এখন আমি তো হুম। বুঝি নাই কাহিনীটা কি? কাহিনী কি ঘটছে হুম। সেটা তো আর তখন বোঝা সম্ভব না। ছোট মানুষ, তখন আমার পক্ষে বোঝা সম্ভব না। কয়েকদিন পরে দেখলাম তারা তাদের ভিটামাটি বিক্রি করে ভারতে চলে গেল। কারণ এই এলাকায় থাকলে তাদের আর মেয়ের বিয়ে হবে না। আপনার এবং বাড়িটা কোথায় ছিল? সেটা এখন ও, জানার দরকার নেই ভাই যাই হোক। আপনার। না, আমি কে জেলাটা জানতে চাইছি আর। ঢাকাতেই ছিল। ঢাকাতেই আমার ও, ঢাকা। বাসা। আমি ছোটবেলা মানে তব্দা খেয়ে গেলাম যে তারা কেন হঠাৎ করে জায়গা জমি পানির দামে বিক্রি কইরা চলে গেল ভারতে। বুঝি নাই তখন। অনেক বছর পরে গিয়ে বুঝছি যে হ্যাঁ, ওই মেয়েটারে ৩ দিন যে আটকায় রাখছিল, কেন আটকায় রাখছিল সেটা অনেক বছর বড় হওয়ার পরে বুঝছি ভাই। ছোটকালে হুম। বুঝি নাই। ভাই, প্রত্যেকটা জায়গাতে এরকম ঘটতেছে। প্রত্যেকটা জায়গাতে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে এই ধরনের ঘটনা ঘটতেছে। কোন জায়গায় মুসলমানদের সাথে অন্য কেউ থাকতে পারে না। অন্য কোন জাতিগোষ্ঠী আপনি দেখেন পৃথিবীতে মুসলমানরা যে সমস্ত মানে মুসলমান সংখ্যাগুরু যেখানে, সেখানে তো অন্য কোন জাতিগোষ্ঠী থাকতেই পারে না। আপনি পৃথিবীতে সবচাইতে বড় কনফ্লিক্ট গুলা যদি এখন সামনে আনেন, আপনি দেখবেন প্রত্যেকটাতে কমন ফ্যাক্টর হচ্ছে মুসলমান জনগোষ্ঠী। এক এই জায়গায় রাশিয়া হিন্দুদের সাথে ইউক্রেনে কিন্তু মুসলমানদের সেরকম গ্যাঞ্জাম। কোনো মুসলমান জনগোষ্ঠী নেই, যাই হোক। এটা একটা, আচ্ছা, আচ্ছা, রাশিয়াতে আমরা এক্সেপশন। সব জায়গায় আছি এটা বলা যাবে না। মানে আচ্ছা, এতটাও ঠিক আছে। ক্রেডিট আমাদের দেবেন না। মাইনে নিলাম। একটা জায়গায় এক্সেপশনাল কেস ঘটছে। হ্যাঁ, ঠিক আছে, মাইনে হ্যাঁ। নিলাম। কিন্তু বাদবাকি সব জায়গায় ভাই একটা পক্ষ মুসলমান। কিভাবে সম্ভব ভাই? চীনে উইঘুর সম্প্রদায় এবং চীনা কর্তৃপক্ষ মারামারি করতেছে। মিয়ানমারে রোহিঙ্গা এবং মিয়ানমারের সরকার মারামারি করতেছে। না, পাকিস্তানে রোহিঙ্গা মায়ানমারেও কি আপনারা মানে আমাদেরই এত ক্রেডিট আমরা নিয়ে নেবো নাকি? এটা কিন্তু উচিত হচ্ছিল মানে রোহিঙ্গারা, মানে হ্যাঁ? মায়ানমারে অন্তত রোহিঙ্গাদের খুব কি দোষ ছিল? হিস্টোরিক্যালি যদি দোষ আমরা দেখি। দোষ ছিল কি দোষ ছিল না সেটা তো এখানে এই মুহূর্তে আলোচনাতে আনছি না। কিন্তু আমি হ্যাঁ। আলোচনাতে আনছি যে কনফ্লিক্ট এর একটা পক্ষ সবসময় মুসলমানরা। আপনি দেখেন ওই যে ইউক্রেন রাশিয়াটা শুধুমাত্র বাদ দিলে বাদবাকি সারা পৃথিবীতে কনফ্লিক্ট এর একটা পক্ষ হচ্ছে মুসলমান। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো যে আ এটা হচ্ছে আমি নেক্সট আমি একটু কোয়েশ্চেন। কিছু আমি একটু খানিকার কাউন্টার দিই, মানে আমি ছোট করেই বলবো, ২ মিনিটের মধ্যে আমার বলা শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনার কথাগুলো আমি, আচ্ছা বলেন। আপনার কথা সম্বন্ধে আমার বলাটা হচ্ছে যে আপনার সব অবজারভেশনের সঙ্গে আমি মতামতে এক রাখি। খালি আমাদের দুজনের কনক্লুশনটা আলাদা জায়গায় পৌঁছায়।
আমার মতে যে এটা সত্যি যে বর্তমানে অন্ততপক্ষে 21 শতক বা 20 শতকের শেষ থেকেই, মানে 20 শতকের শেষ অর্ধে এবং 21 শতকের প্রথম অর্ধ যেটা আমরা তো চলছি, সেখানে প্রায় সব কনফ্লিক্ট এবং মুসলমানদের নিয়ে চলছে। কিন্তু আমার মতামত হচ্ছে এখানে যে প্রতিটা সমস্যাই আলাদা এবং যথেষ্ট কমপ্লেক্স। তার এরকম ব্রড একটা এটার একটা থিওলজিক্যাল উত্তর আছে বলে দিলে আমরা সমস্যাগুলোর সমাধানের দিকে যাচ্ছি না। এবার আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন আফগানিস্তান বা ধরে নিন ইরাক। এবার ইরাকের সমস্যাটা কি শুধুমাত্র মুসলমানদের সমস্যা, না আরো ওখানে সমস্যা আছে? আপনি যদি বলেন পুরো মধ্যপ্রাচ্যের সমস্যার কারণ কি মুসলমান, আমি বলবো হ্যাঁ, হয়তো ধর্মটা একটা কারণ, কিন্তু তার থেকেও বড় 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 কারণ হচ্ছে তেল। ঠিক আছে? কি, আহ, কি বড় এবার কারণ কি? এই বড় কারণ কি? তেল 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 কিন্তু তেল তেল স্যার, তো তেল তো ভেনিজুয়েলার তো তেল আছে। হ্যাঁ, তো তারপরে ভেনেজুয়েলা হচ্ছে তো বাওয়াল আছে। হুম, ভেনিজুয়েলাতে তো এই রকমের অবস্থা তো চলতেছে না। মানে হ্যাঁ, আমি এরকমের বলতে চাইছি না এরকমই অবস্থা হবে, কনফ্লিক্ট আসতে পারে এবং কনফ্লিক্টের রূপটা কি থিওলজিক্যাল নেবে কি নেবে না, সেটা সেটা সেখানকার আরে ভাই রাজনৈতিক বাংলাদেশে তো তেল নাই। বাংলাদেশে তো তেল কি নাই। অবস্থা ভাই? এবার কি বাংলাদেশের অবস্থা আছে ভাই, সমস্যা ভালো হলে কি আছেন? আলাদা না? হ্যাঁ, ফারাজ ভাই ভালো আছি। কি অবস্থা ফারাজ ভাই, কেমন আছেন বলেন? এই তো ভাই ভালো আছি। সরি একটু বেশি লেট করে আসলাম। আপনারা কি টপিকে কথা বলতেছেন, টপিকটা কি একটু বলতে পারবেন? ভাই সরি, আমি একটু মাঝখানে যুক্ত হয়ে একটু বিরক্ত করলাম। কি এই যে টপিকে কথা হচ্ছে? টপিক হচ্ছে যে হামাস, উনি গাজা এবং হামাস এবং ইসরায়েল এই ২ টার যে কনফ্লিক্ট, উনি আচ্ছা, মনে আচ্ছা। হয় আ কোন না কোনভাবে হামাসকে সমর্থন না করে উপায় কি এই ধরনের একটা অবস্থান উনি হোল্ড করেন না, হয়তো। এটা কিন্তু স্যার এটা কিন্তু আমার অবস্থানের মিসরিপ্রেজেন্টেশন বলবো। আচ্ছা, আপনি আচ্ছা বলেন জিনিসটাকে আপনি ওভার বলেন। সিম্পলিফাই করার চেষ্টা আচ্ছা করছেন। বলেন আপনি। হ্যাঁ, বলেন। হুম। আমি যেটা জায়গাটা থেকে শেষ করে নিচ্ছিলাম, যেটা হচ্ছে আপনি যেই সমস্যা, আপনি যে অবজারভেশন গুলো দিচ্ছেন, ওনার পজিশন, ওনার আপনার কথা বাদ দেন। জুলফিকার ভাই, আপনার পজিশনটা কি হামাস টামাস সম্পর্কে? এটা দিয়ে যদি শুরু করেন তাহলে আমার জন্য আসলে একটু আমি এটা ইজিয়ার হয়। নিয়ে সরি। একবার বলে ফেলেছি। আমি মনে করি যে হামাস একটা মধ্যযুগীয়, মানে একটা রাইট উইং কনজারভেটিভ একটা ফোর্সেস। ঠিক আছে? কিন্তু এত হ্যাঁ, এত সুন্দর করে বললে তো ভাই, এত সুন্দর ওয়ার্ডিং এ আপনি যদি তাদেরকে ডিফাইন করেন তাহলে তো তাদের অপরাধগুলা, তাদের মানে ভয়ংকর ক্রাইম মানে গুলা এটা কি প্রকাশ হয় না। যথেষ্ট ভয়ঙ্কর, এটা কি যথেষ্ট ভয়ঙ্কর একটা ডানপন্থী কথা না যে ডানপন্থী অনেক মোলায়েম ডানপন্থী মোলায়েম স্বরে কনজারভেটিভ বলছেন আপনি। ফোর্সেস। ভাই অনেক মোলায়েম মানে স্বরে ডানপন্থী বলছেন আল আপনি। কনজারভেটিভ কায়দাও এক একটা সেকেন্ড। ডানপন্থী কনজারভেটিভ ফোর্সেস, মানে আর কি বলতে ডানপন্থী চাইছেন? কনজারভেটিভ হচ্ছে আপনাদের ইয়েও ওই যে আপনাদের ইন্ডিয়াতে যে মোদিদের যে বিজেপি। টিম আছে, বিজেপি, হ্যাঁ, ওরা ওনারা ওরা কিন্তু ওরা ডানপন্থী। ওরা এখনো অস্ত্রের ওপা ট্রেনিংটা ওপা পায়নি ওরা। ওপা 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 না বলে ভাই, আমার কথাটা একটু যদি লাইনটা শেষ করতে দেন তাহলে ভাই আমি আমার হ্যাঁ, প্লিজ কথাটাও একটু বলতে পারি। হ্যাঁ। প্লিজ প্লিজ, আমি আহ, আমি কাউকে জি। আচ্ছা, ডানপন্থী কনজারভেটিভ আপনাদের বিজেপিও, কিন্তু বিজেপির থেকে কিন্তু আমরা হামাসের মতো অ্যাট্রোসিটি দেখি নাই। ডানপন্থী কনজারভেটিভ ইয়ে হচ্ছে আমাদের এই জামাত শিবিরও। জামাত শিবিরের মধ্যে কিন্তু হামাস লেভেলের হামাস লেভেলের আমরা সেই অ্যাট্রোসিটি গুলো দেখিনি। তো আসিফ ভাই হয়তো আপনাকে এটাই বলার চেষ্টা করতেছে যে হ্যাঁ, মানে যারা যারা আহ, অস্ত্রে মানে অস্ত্রে বিশ্বাস করে। ঠিক আছে? আমি কি এবার বলার এবার চেষ্টা আমার করছি প্রশ্ন একটু বলেন তো ভাই। মানে আমার পয়েন্টটা তো শেষ হয়নি, আপনি মনে হয় আমার পয়েন্টটা ধরতে পারছেন। আমার পয়েন্টটা কি একটু বলেন তো? আপনি বলতে চাইছেন যে রাইট উইং কনজারভেটিভ ফোর্সেস তো ধরুন জামাত শিবিরও, বা ধরে নিন হচ্ছে ওই এলাকার মুসলিম ব্রাদারহুডও, তাহলে হামাস তো এদের থেকে আলাদা। আমার পয়েন্টটা কি ছিল? এটাই এটা আপনি এটা এটা বলার পর একটা পয়েন্ট ছিল। পয়েন্টটা এটার কি? ফলে আপনি এটাই বোঝাতে চাইছেন যে আমি একটা রাইট উইং কনজারভেটিভ ফোর্সেস বলে একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিচ্ছি, যেখানে স্পেসিফাই করছি না যে হামাস এদের থেকে আলাদা কেন। জি, থ্যাংক ইউ। অ্যাটলিস্ট ইন্টারাপ্ট করলেও পয়েন্টটা ধরতে পারছেন যে একই একই আচ্ছা, ধরুন ক্যাটাগরির মধ্যে ফেলা যায়। এর সঙ্গে আরো একটা কথা বলা যায় যে জুলফিকার ভাই তারা একটা এখন কাজ করেন, আর্ম স্ট্রাগল করছে। আমি আপনাকে একটা আইডিয়া দিই। একটা কাজ করেন, আপনার যে বয়ানটা রেকর্ড করে আমাদের পাঠায় দেন। হ্যাঁ, আমরা যখন ফ্রি হব তখন শুনে নিব। ঠিক আছে? এটা আই থিঙ্ক বেটার হয়। মানে আপনার কথার মতো হ্যাঁ, ইন্টারাপ্ট করা সেটা হলো যদি না, আপনি মনে এখন যে আমার আসলো। সাথে কথা বলতে না চান, ঠিক আছে। দেখুন আমার সামনে আপনি কাকে যেন বলছিলেন না, সবাই কি কার বাচ্চা কি আচ্ছা ভাই, হচ্ছে। আমরা আমরা কিন্তু মুভ অন করতে পারি আসলে। থ্যাংক ইউ ফারাজ ভাই আপনি আতিক তাহলে ভাই। কন্টিনিউ করেন। আমি তাহলে আজকে বিদায় নেই। আমার আজকে বিদায় নিতেই হবে। টাইম একদম শেষ হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, আমার ঠিক আছে। ছেলেটাকে এখন একটু ফারাজ, করতে হবে। তাহলে ওকে, ফারাজ ঠিক ভাই আছে আমি ভাই। বিদায় নিলাম। গুড নাইট ভাই। ওকে ভাই, ওকে, ওকে, টেক কেয়ার ভাই। আমিও বিদায় নিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, প্লিজ